হ্যালো এভরিওয়ান। আপনারা অনেকেই আমার ভিডিওগুলার নিচে অনেক ধরনের কমেন্ট করে থাকেন। অনেক এনকোয়ারি থাকে আপনাদের যেগুলা নিয়ে আপনারা আমার কাছে জানতে চান। সো আমি এখন পর্যন্ত চেষ্টা করেছি যে আপনারা যারাই আমার কাছে কোনো কিছু আস্ক করেছেন সেটা আমার ভিডিওর নিচে হোক বা ইমেইল করে হোক আমি সবার প্রশ্নেরই যাতে অ্যান্সার দেই আমি এটার চেষ্টা করেছি। কারণ আমার কাছে অলওয়েজ খারাপ লাগে যদি কেউ আমার মেসেজ কখনো সিন করে রেখে দেয়। ঠিক আছে? এজন্য আমি আমার এন্ড থেকে চেষ্টা করেছি যাতে আপনাদের যত ধরনের কোয়েরিজ আছে সেগুলার অ্যান্সার দেওয়ার। তো সবচেয়ে বেশি যে কোয়েশ্চেনটা আমি পেয়ে থাকি সেটা হলো যে ACCA করার ক্ষেত্রে আপনি কতগুলা পেপার এক্সেমশন পেতে পারেন, ঠিক আছে? সো আমাকে এটা ফ্রিকোয়েন্টলি অ্যান্সার দিতে হয় সবাইকে। তো এই কারণেই আজকে আমি এই ভিডিওটা মেইনলি বানাচ্ছি। যদিও আমার নেক্সট ভিডিওটা হওয়ার কথা ছিল যে অডিট ফার্মে কেন জয়েন করা উচিত এটা নিয়ে। কিন্তু যেহেতু আমাকে বারবার একই কোয়েশ্চেনের অ্যান্সার দিতে হচ্ছে বিভিন্ন ভিডিওতে, এর জন্য আমি আজকে ভেবেছি যে আগে এই ভিডিওটা আমি আগে বানিয়ে নেই। এরপরে হলো আমি ওই যেটা আমার প্ল্যান করা ছিল যে অডিট ফার্মে কেন আপনার জয়েন করা উচিত ওই ভিডিওটা বানাবো। ওইটা হয়তো যেটা আমি এক্সপেক্টেড ডেট দিয়েছিলাম তার হয়তো ৪-৫ দিন একটু বেশি সময় লাগতে পারে। কারণ এর মাঝখানে একটা ভিডিও বানাচ্ছি এই কারণে। তো এই ভিডিওটাতে আমি আপনাদের সাথে ইনফরমেশন শেয়ার করব যে কিভাবে আপনারা নিজেরাই অনলাইনে কোন পেপারে আপনি এক্সামশন পেতে পারেন সেটা দেখে নিতে পারবেন। আমি একবারে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে গাইডেন্স দিয়ে নিব। সো আপনাদেরকে ইউআরএল এর লিঙ্কটাও দিয়ে দিব যাতে আপনারা ইজিলি নিজেরাই চেক করতে পারেন। সাথে আমি আপনাদেরকে কিছু একটু ইনফরমেশন দিব যে কেন এক্সেমশন নেওয়াটা হয়তো আপনার জন্য খুব একটা লাভজনক হবে না। ঠিক আছে? সো আজকের ভিডিওটা টপিক মেইনলি এটাই। তো অনেকখানি তো ইন্ট্রো গল্প হলো। তাহলে ভিডিওটা শুরু করা যাক। তো এক্সেমশনের ব্যাপারে যদি আমরা আসি তাহলে এক্সেমশনটা কি? এক্সেমশনটা হলো যে আপনি আপনার পাস্ট স্টাডিজ এর কারণে যদি কোনো পড়াশোনায় আপনার সিমিলারিটি থাকে এসএসসি এর, তো সেক্ষেত্রে আপনাকে কিছু পেপারে এক্সেমশন দেওয়া হয় এবং আপনাকে ওই পেপারগুলাতে ডিরেক্টলি পাস হিসাবে কাউন্ট করা হয়। অ্যান্ড ওই পেপারগুলাতে আপনার এক্সাম দেওয়া লাগবে না আর। ঠিক আছে? তো এটাই হলো এক্সেমশন। তো এক্সেমশন রিলেটেড জিনিসটা বোঝার আগে আমাদেরকে আগে ১ম এ দেখতে হবে যে এসইসি এর পেপারগুলা নিয়ে। তো আমি এটা নিয়ে আপনাদেরকে ব্রিফ একটা আইডিয়া দিব যাতে আপনাদের ভিডিওর পরের পার্টগুলাতে যেয়ে বুঝতে সুবিধা হয় যে এক্সামশনগুলা আপনার কিভাবে কাজ করছে। তো ১ম এ যদি আমরা দেখি তাহলে ACCA তে টোটাল ৩ টা পার্ট আছে। পার্ট 1, পার্ট 2 আর পার্ট 3। তো পার্ট 1 এ আপনার মেইনলি ৭ টা পেপার আছে। তো এখানে ফাউন্ডেশন পেপার আছে হলো ৪ টা। FA1, FA2, MA1, MA2। মেইনলি ACCA এর পেপারগুলা শুরু হয় আপনার F1 থেকে। ঠিক আছে? তো গত বছর ACCA CAT প্রোগ্রামটা স্টার্ট করেছে। এই কারণে হলো CAT এ আরও ৩ টা পেপার এড হয়েছে যার মধ্যে আপনাকে ২ টা পেপারে পাস করতে হবে। পার্ট 2 তে টোটাল ৬ টা পেপার আছে। ৬ টাই আপনাকে পাস করতে হবে। আর ওইদিকে হলো পার্ট 3 তে টোটাল আপনার পেপার আছে ৬ টা। যার মধ্যে হলো ২ টা দেওয়া ম্যান্ডেটরি। সেটা হলো SBL আর SBR। এই ২ টা আপনাকে দিতেই হবে। আর বাকি যে ৪ টা পেপার আছে P4 থেকে P7 এর মাঝে যেকোনো ২ টা আপনি আপনার পছন্দ মতো সিলেক্ট করে নিতে পারবেন। এই পেপারগুলার আলাদা করে কিছু নাম আছে যেগুলা আমি শর্টকাটের নিচে লিখে দিয়েছি। যেমন F1 এর কে বলা হয় হলো আপনার বিজনেস অ্যান্ড টেকনোলজি। সো এখানের জন্য শর্টকাটে দেওয়া আছে বিটি। সো এরকমভাবে অন্যান্য সব পেপারগুলোর নামও শর্ট ফর্মগুলো আমি দিয়ে রেখেছি। তো নরমালি আমাদের কথা বলার সময় আমরা সাধারণতভাবে এই নাম্বারগুলাই ইউজ করি যে F1, F7, F9, P4, P7 এভাবে বলি সাধারণত। এর জন্যই আমি আরকি এভাবে দিয়েছি যাতে বুঝতে অনেকটা ইজিয়ার হয়ে যায়। ঠিক আছে? এখন আমরা তাহলে আসি এক্সামশনের দিকে আগাই। তাহলে এক্সামশনের ব্যাপারে আপনাদেরকে ১ম এ যে জিনিসটা জানতে হবে সেটা হলো আপনি যদি এক্সামশন কোনো একটা পেপার নেনও সেটা কিন্তু ফ্রি না। আপনাকে যদি কোনো পেপারে এক্সামশন নিতে হয় তাহলে আপনাকে ACCA কে পেমেন্ট করে তারপরে আপনি এক্সামশনটা নিতে পারবেন। এমন হবে না যে আপনি হয়তো পাস্টে হয়তো BBA কমপ্লিট করেছেন। এখন আপনি হয়তো কয়েকটা পেপার এক্সামশন পেয়ে যাবেন। এটার কারণে আপনি আ ফ্রিতে আপনি নতুন করে স্টার্ট করতে পারবেন। যেগুলো পেপারে এক্সামশন পেয়েছেন ওগুলোর জন্য কোনো পেমেন্ট করতে হবে না। এরকম জিনিসটা না। আপনাকে পেমেন্ট করেই তারপরে হলো আপনার এক্সামশনটা নিতে হবে। ঠিক আছে? অ্যান্ড এগুলার জন্য আপনার প্রত্যেকটা পেপারের এক্সামশন নেওয়ার জন্য আপনাকে আলাদা করে পেমেন্ট করতে হবে। ঠিক আছে? তাহলে কি পরিমাণ পেমেন্ট করতে হবে? এটা তাহলে আমরা এখন যদি দেখি, তাহলে এখানে আমি আপনাদেরকে স্ক্রিনে যদি দেখাই, এটা হলো আপনার ফিজ অ্যান্ড চার্জেস আ ACC এর। তো এখানে আমি এটার লিঙ্কটা আপনাদের কাছে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা নিজেরা চাইলে চেক করে দেখতে পারেন। তো এখানে যদি দেখেন তাহলে আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করেছি অ্যান্ড তারপরে শো প্রাইসেস দিলাম।
এরপরে হলো এখানে ওনারা ফিজটা আমাকে দেখিয়েছে। তো এখানে টোটাল হলো আপনার অনেকগুলা ট্যাব রয়েছে, যার মাঝখানে আমি আপনাদেরকে ২ টা ট্যাব থেকে আরকি স্লাইড শেয়ার করব। সো এই ১ম ২ টা ট্যাবে থেকে হলো আপনারা ইনফরমেশনটা পেয়ে যেতে পারবেন। সো এখন আমরা যাই, তাহলে এক্সামশন ফিটা কত? তো এখানে দেখেন, এখানে বলেছে ওনারা ক্লিয়ারলি যে "An exemption fee is charged for each ACCA exam you are awarded exemption from"। তার মানে আপনি যতগুলা পেপার এক্সামশন পাবেন, সেই এক্সামশন পাওয়ার জন্য আপনাকে ওই পেপারগুলার জন্য পেমেন্টটা করতে হবে। এখন আপনার পার্ট 1 পেপার বা যেটাকে আমরা নলেজ লেভেল বলি, ঠিক আছে? সো সেটার জন্য আপনাকে £৮৪ করে পে করতে হবে প্রত্যেকটা পেপার এক্সামশন নেওয়ার জন্য। আর অ্যাপ্লাইড স্কিলস লেভেল বা পার্ট 2 পেপারগুলার জন্য আপনাকে £১১৫ পে করতে হবে প্রত্যেকটা পেপার এক্সামশনের জন্য। পার্ট 3 এর জন্য কোনো ধরনের এক্সামশন দেওয়া হয় না ACCA তে, ঠিক আছে? তো এখন যদি আমরা আসি, তাহলে এটার ব্যাপারে আরেকটু ডিটেইলসে কথা বলি। তাহলে এখানে উনারা আরেকটা স্লাইডে আরকি জিনিসটা বলেছে। সেখানে দেখেন দেওয়া আছে যে FA1, FA2, MA1, MA2 এই পেপারগুলার জন্য আপনাকে এক্সামশন পেলে আপনাকে কোনো পেমেন্টটা দিতে হবে না। কিন্তু আপনার যদি F1, F2, F3 এসব পেপার আর সিএটির পেপারগুলো যদি হয়, তাহলে এখানে আপনাকে £৮৪ করে আপনাকে পেমেন্টটা করে দিতে হবে। এখন সিএটির ব্যাপারে যদি আমি বলি, তো সিএটির ব্যাপারে আমার আইডিয়াটা যথেষ্ট কম আছে, কারণ আমাদের সময় সিএটি ছিল না। সিএটি কেবলই লঞ্চড হয়েছে গত বছর। ঠিক আছে? সো আপনি এই বিষয়টা নিয়ে আপনি এসিসিএ বাংলাদেশ বা ইনস্টিটিউশনের সাথে কথা বলে দেখতে পারেন। তারা আপনাকে ভালো করে ডিটেইলসে বুঝাবে এই এক্সামশনটা নিয়ে। ঠিক আছে? এখন আমি যদি আপনাদের সামনে আরেকটা স্লাইড শেয়ার করি, তাহলে আমি 2nd যে ভিডিওটা বানিয়েছিলাম এসিসিএ রিলেটেড, সেটা হলো এসিসিএ তে করতে আপনার কত খরচ হয়। ঠিক আছে? তো এখানে আমি একটা আ ফিগার দিয়েছি। তো এটার আ লিঙ্কটা আমি হলো আপনার আই বাটনে দিয়ে দিচ্ছি। ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে। আপনারা যদি ভিডিওটা না দেখে থাকেন, তাহলে দেখে নিতে পারেন চাইলে। তো এখানে যদি আপনারা দেখেন, তাহলে কিন্তু এক্সাম ফি গুলার সাথে যদি আপনি কম্পেয়ার করেন, তাহলে এক্সামশন ফি গুলা কিন্তু মোটামুটি কাছাকাছি। আমি চেক করে দেখলাম, এখন মোস্ট প্রবাবলি আপনার পাউন্ড টু টাকা রেট অ্যারাউন্ড ১২০ করে। ঠিক আছে? সো আপনি যদি টাকায় কনভার্ট করেন, তাহলে দেখবেন যে ফিটা মোটামুটি এক্সাম ফির কাছাকাছি হয়ে যায়। ঠিক আছে? বাট যদি আপনি টিউশন নেন, তাহলে সেক্ষেত্রে খরচটা বেড়ে যাবে। কিন্তু এমনিতে আপনার যদি এক্সাম দিয়ে পাস করেন আর এক্সামশন আ নিয়ে পাস করেন, জিনিসটার খরচ মোটামুটি কাছাকাছি হয়ে যায়। ঠিক আছে? তো এখন আমি আপনাদের সামনে একটা ইম্পোর্টেন্ট জিনিস বলব, সেটা হলো যে আমি পার্সোনালি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা যদি অল্প কয়েকটা পেপারে এক্সামশন পেয়ে থাকেন, কথার কথা ধরেন আ F1 থেকে F4 ধরেন ৪ টা পেপার, ৩-৪ টা পেপারে যদি আপনি এক্সামশন পেয়ে থাকেন, তাহলে এক্ষেত্রে আমার পার্সোনাল সাজেশন হবে আপনি এক্সামশনটা না নেন। এটার রিজনটা কি? আমি নেক্সট স্লাইডের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তাহলে এবার আমরা ফোকাস করি যে এসিসি এর পাস রেট নিয়ে। তাহলে আপনারা যদি স্লাইডে দেখেন, তাহলে আমি এখানে ১ম এ আপনার পার্ট 1 এর ৭ টা পেপারের দিকে যদি ফোকাস দেই, এখানে আমি সিএটির পেপারগুলা বাদ দিলাম। তো আপনি যদি পার্ট 1 এর ৭ টা পেপারের দিকে দেখেন, তাহলে দেখেন গত ২ সেশনে কিন্তু পাস রেট অনেকই বেশি আছে। ঠিক আছে? এখানে যদি আপনি দেখেন অন অ্যান এভারেজ আপনার বলতে গেলে পাস রেট অ্যারাউন্ড ৮০% এর মতো, যেখানে আপনার ৯০% পাস রেটও আছে। লোয়েস্ট পাস রেট হলো ৭০%। তার মানে অন অ্যান এভারেজ যদি আমরা ধরি, তার মানে ১০০ জন যদি স্টুডেন্ট পরীক্ষা দিয়ে থাকে, তার মানে ৮০ জন পাস করে যাচ্ছে। এই নাম্বারটা কিন্তু অনেক বেশি। কেন বেশি? এটা আপনারা বুঝতে পারবেন যখন একটা কম্প্যারিজন এর মধ্যে আনবেন আপনারা। তো এখানে যদি আমরা দেখি পার্ট 2 এর সিনারিওটা, পার্ট 2 সিনারিওটাতে দেখেন, এখানে পাস রেট কিন্তু বলতে গেলে অলমোস্ট সবই 50% এর নিচে, এমনকি ৩০ এর ঘরেও রয়েছে। ঠিক আছে? সো অন অ্যান এভারেজ বলতে গেলে আপনার পাস রেট মোস্ট প্রবাবলি অ্যারাউন্ড ৪৫% এর কাছাকাছি হতে পারে। ঠিক আছে? তার মানে আমরা কি দেখতে পাচ্ছি যে পার্ট 1 এর তুলনায় পার্ট 2 তে আপনার পাস রেটটা অ্যারাউন্ড হাফ এ নেমে আসছে। ঠিক আছে? অর্ধেক হয়ে গেছে প্রায় পাস রেটটা। এখন আপনাদেরকে বুঝতে হবে যে কেন এই পাস রেটটা এত ফল করে। ঠিক আছে? তো এসএসসি এর পার্ট 1 এ যেটা হচ্ছে যে আপনার অবজেক্টিভ টেস্ট কোয়েশ্চেন গুলা থাকে। ঠিক আছে? আপনাকে মেইনলি কম্পিউটারে তো এক্সাম দিতে হবে সবগুলো এক্সামই, কিন্তু পার্ট 1 এর এক্সাম গুলাতে আপনার ওরকম ভাবে টাইপিং নাই। আপনার সামনে এমসিকিউ রিলেটেড কোয়েশ্চেন আসবে। আপনি রাইট অ্যান্সার গুলা ক্লিক করবেন। আপনার হলো ওইটাতেই আপনার হয়ে যাবে। ঠিক আছে? আপনার এক্সামগুলাও হয় ২ ঘন্টার করে, আপনাকে খুব কম অ্যামাউন্টে টাইপ করতে হবে। হয়তো আপনাকে কিছু ক্যালকুলেশন করতে হবে। যেমন ধরেন আপনি ক্যালকুলেটরে ক্যালকুলেট করে দেখলেন যে অ্যান্সার হবে ৪৫,৭২০, ওইটা আপনি হয়তো টাইপ করে
লিখে দিলেন। ঠিক আছে? সো এরকম ক্ষেত্রে আরকি দেখা যাচ্ছে কি স্টুডেন্টের জন্য পাস করাটা তুলনামূলকভাবে সহজ। সিলেবাসটা যেহেতু ছোট, এজন্য পুরাটা বই পড়তে অত পরিশ্রম হয় না অ্যান্ড ইজিলি স্টুডেন্টরা কনসেপ্ট গুলা ক্লিয়ার করে ফেলতে পারে। ঠিক আছে? সিলেবাস ছোট হওয়ার কারণে। অন দি আদার হ্যান্ড এবার আমরা আসি তাহলে পার্ট 2 র ক্ষেত্রে। পার্ট 2 র ক্ষেত্রে কি হচ্ছে? পার্ট 2 র ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার মাত্র ৩০% হইলো আপনার ওটি কোয়েশ্চেন থাকবে। ঠিক আছে? এখানে ১০০ মার্কের মধ্যে ৩০ মার্ক ওটি কোয়েশ্চেন থাকবে। ৭০ মার্ক আপনার আপনার কোয়েশ্চেন থাকবে যেটা হলো রিটেন পার্ট থাকে। ঠিক আছে? তো এক্ষেত্রে কিন্তু স্টুডেন্টরা স্ট্রাগল করে অনেক বেশি। এখন আমি যদি পাস রেটের দিকে আরেকবার চেক করি, তাহলে আপনি দেখবেন যে ২ বারই সবচেয়ে লোয়েস্ট পাস রেট আছে হলো ডাবল এ পেপার, যেটা হলো অডিট অ্যান্ড অ্যাসুরেন্স পেপার যেটাকে আমরা F8 বলি। এটাতে পাস রেট সবচেয়ে কম। এটার অ্যানাদার একটা ভালো রিজন হচ্ছে এই পেপারটা হলো আপনার ১০০% রাইটিং। এখানে কোনো অবজেক্টিভ টেস্ট কোয়েশ্চেন নাই। আপনাকে পুরা ৩ ঘন্টার এক্সাম তো হয়, তো পুরা ৩ ঘন্টাই আপনাকে টাইপ করতে হবে। জিনিসটা অনেক ক্ষেত্রে স্ট্রাগলিং হয় অনেক স্টুডেন্টদের জন্য, ঠিক আছে? তো আপনাকে হিউজ অ্যামাউন্ট অফ টাইপ করতে হবে অ্যান্ড স্টুডেন্টরা অনেক ক্ষেত্রে এখানে স্ট্রাগল করে, ঠিক আছে? কারণ অনেকেই আপনার টাইপিং স্পিডে স্লো থাকে, অনেকে টাইপিং স্পিডে সাথে কুলায় উঠতে পারে না সময়ের সাথে। সো টাইমলি এক্সামটা শেষ করতে পারে না। অনেকে আপনার Microsoft Excel, Word এগুলার সাথে খুব একটা বেশি ফ্যামিলিয়ার থাকে না। এগুলার প্রপারলি বেসিক ইউজও অনেক ক্ষেত্রে অনেকে প্রপারলি পারে না। ঠিক আছে? সো এরকম ক্ষেত্রে দেখা যাচ্ছে স্টুডেন্টরা স্ট্রাগল করতে থাকে। এই কারণে দেখা যাচ্ছে কি আপনার পার্ট 2 তে এসে ধুপ করে আপনার হিউজ অ্যামাউন্ট অফ পাস রেট ফল করে যাচ্ছে। ঠিক আছে? তো এখন আমি কেন আপনাদেরকে মানা করছি যে এক্সামশনটা নিতে, যারা আপনারা বিবিএ কমপ্লিট করে এক্সামশন নিতে চাচ্ছেন, ঠিক আছে? তো আমি পার্সোনালি এরকম প্রচুর স্টুডেন্টকে দেখেছি যারা এসে স্ট্রাগল করেছে, ঠিক আছে? কারণ এসএসসি এর পড়াটা কিন্তু কমপ্লিটলি আপনার ডিফারেন্ট বিবিএ এর তুলনায়। বিবিএ তে নরমালি কি হয় আমি যতদূর শুনেছি যে আপনার এখানে ফ্যাকাল্টিরা থাকে, ফ্যাকাল্টিরাই আপনার সিলেবাসটা ঠিক করে দেয় যে কোথা থেকে পড়তে হবে, কতটুকু পড়তে হবে অ্যান্ড ওখান থেকেই নরমালি কোয়েশ্চেনটা আসে। এসএসসি এর জিনিসটা কিন্তু কমপ্লিটলি আলাদা। এসএসসি তে একটা নির্দিষ্ট সিলেবাস দেওয়া আছে। সেই সিলেবাসের A to Z আপনাকে পড়ে কমপ্লিট করে যেতে হবে। কনসেপ্ট খুব ভালো করে ক্লিয়ার করে যেতে হবে। কারণ সব পার্ট থেকেই আপনাকে কিছু না কিছু কোয়েশ্চেন দিবেই। ঠিক আছে? এসএসসি অলওয়েজ এভাবেই কোয়েশ্চেনটা প্রিপেয়ার করে যাতে সব পার্ট থেকেই কিছু, কিছু দেওয়ার চেষ্টা করে। পি লেভেলে বা পার্ট 3 তে যেটা আছে সেক্ষেত্রে হয়তো অনেক ক্ষেত্রে সব পার্ট থেকে কোয়েশ্চেন দিতে পারে না। কারণ হলো সিলেবাস এত ব্রড যে হয়তো পুরাটা সবকিছু কভার করা যায় না। কিন্তু পার্ট 2 তে এট লিস্ট যেটা হয় সেটা হলো সবকিছু অলমোস্ট কভার করার চেষ্টা করে আপনার এক্সামে। ঠিক আছে? যাতে স্টুডেন্টকে প্রপারলি জাজ করা যায়। সো এখন একটা বিবিএ স্টুডেন্ট যখন হঠাৎ করে আসে তখন তার জন্য এসএসসি এর পড়াশোনাটা করা অনেক ক্ষেত্রে ডিফিকাল্ট হয়ে যায়। ঠিক আছে? তারা বুঝে উঠতে পারে না যে প্রপারলি কিভাবে আর কি পড়াশোনাটা করতে হবে। তারপরে যেটা হয় যে অনেকেই আছে, আমি যতদূর জানি বিবিএতে যে আপনাদের হলো খাতা কলমে পরীক্ষা দিতে হয়। তো হঠাৎ করে আপনার ৩ ঘন্টা কম্পিউটারের সামনে বসে টাইপ করে এক্সাম দেওয়া অনেক ডিফিকাল্ট। এখন অনেক ক্ষেত্রে আপনার ক্ষেত্রে মনে হতে পারে যে আমরা তো অনেক সময় স্ক্রিনের সামনে ঘন্টার পর ঘন্টা স্পেন্ড করি। এখন নরমালি স্ক্রিনের সামনে তাকায় থাকা এক জিনিস, এক্সাম প্রেশারের মধ্যে আপনার কোয়েশ্চেন পড়ে বুঝে টাইম এর মধ্যে আপনার টাইপ করে লেখা, এটা অনেকটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে? সো এরকম ক্ষেত্রে দেখা যাচ্ছে কি বিবিএ স্টুডেন্টরা নতুন করে হঠাৎ করে এসে স্ট্রাগল করে। কারণ তারা অ্যাকচুয়ালি জানে না যে এসএসসি এর পড়াশোনাটা কিভাবে হয়, কিভাবে অ্যাপ্রোচ করা উচিত, কিভাবে পড়তে হবে, কতটুকু লিখতে হবে। এই জিনিসগুলা তাদের ধরতেই অনেক সময় চলে যায়। এরপরে যেটা হয় তারা হলো পাস রেটটা দেখে। পাস রেট দেখার পরে তখন একটা ভয় পেয়ে যায় যে ১০০ জন পরীক্ষা দিয়ে মাত্র ৪০ জন পাস করতেছে। আমি কি পাস করতে পারবো কিনা? নিজের মধ্যে একটা বড় ধরনের ডাউট তৈরি হয়, কনফিডেন্স থাকে না। ঠিক আছে? এছাড়াও আপনার এক্সাম ফি অনেক বেশি। যেমন ধরেন পার্ট 2 র পেপারগুলার জন্য এক্সাম ফি আপনার ৳১১৭ করে। বাংলাদেশী টাকায় যদি এখন কনভার্ট করেন এটা অ্যারাউন্ড ১৩-১৪ হাজারের মতো পড়ে যাবে। এখন একটা পেপারে ফেল করলে আপনার তখন যেটা হবে যে আ তখন হলো ভাবে যে তখন আমাকে আবার ১৩-১৪ হাজার টাকা দিয়ে এক্সাম দিতে হবে। সো আমি একটা হিউজ অ্যামাউন্ট অফ স্টুডেন্ট দেখেছি যারা এক্সাম দেয়ই না ভয়ে। ঠিক আছে? যে ফেল করবে এই ভয়েই এক্সামটা দেয় না। কারণ কনফিডেন্সটা পায় না। আরেক টাইপের স্টুডেন্টরা আছে যারা হয়তো এক্সাম দেয় কিন্তু মেজরিটি ফেল করে যায় ফার্স্ট অ্যাটেম্পট এ। ঠিক আছে? এখন আমি বলতেছি না সবাই করে। এক্সেপশন আছে obviously বাট বেশিরভাগ স্টুডেন্টই
এখানে এসে দেখা যাচ্ছে যে ১ম এক্সামটাতে আসলে বুঝে উঠতে পারে না জিনিসগুলা কিভাবে কাজ করে। ঠিক আছে? সো তখন দেখা যাচ্ছে কি স্টুডেন্টরা ফেল করে যাচ্ছে। একবার যে কনফিডেন্সটা লো হয়ে যায়, তখন দেখা যাচ্ছে কি তখন আর তারা এইচএসসি এটা কন্টিনিউ করতে পারে না। এছাড়াও তাদের আরো কিছু আ প্রবলেম ফেস করা লাগে। কারণ অলরেডি তারা বিবিএ কমপ্লিট করে আসছে। ৪ বছর পড়াশোনা করছে। অলরেডি একটা এনার্জি কমে যায় অনেকখানি মানুষের। ঠিক আছে? কারণ ৪ বছর পড়াশোনা করার পর আবার নতুন একটা প্রফেশনাল কোয়ালিফিকেশন করা অনেক ক্ষেত্রে অনেকের জন্য একটু স্ট্রাগলিং হয়ে থাকে। এছাড়াও আরো অনেক রেসপনসিবিলিটি আসে। অনেকেরই বাসা থেকে এক্সপেক্ট করে যে এখন আ চাকরি-বাকরি করে বাসায় কিছু রিটার্ন দিবে। অনেকের বিয়ের প্রেশার থাকে অনেক বেশি। ঠিক আছে? সেটা অনেকেই থাকে রিলেশনশিপে থাকে। তখন হয়তো আরেকজনের বাসা থেকে প্রেশার আসে বিয়ের বা নিজেরও বাসা থেকে অনেকে প্রেশার দেয় যে বিয়ে করে ফেলার। সো এরকম সবকিছু মিলায় মানুষের লাইফে অনেক ধরনের প্রবলেম চলতে থাকে। সো তখন দেখা যাচ্ছে কি এরকম ক্ষেত্রে স্টুডেন্টরা স্ট্রাগল করে। তো আমার পার্সোনাল সাজেশন হবে যে আপনি যদি অল্প কয়েকটা পেপার এক্সামশন পেয়ে থাকেন, আপনি সেটা না নিয়ে আপনি পার্ট 1 এর পেপারগুলা থেকে এটলিস্ট F1 থেকে এক্সাম দিয়ে আপনি এসএসসি জার্নিটা শুরু করেন। এটা করলে যেটা হবে আপনার এসএসসি নিয়ে একটা ভালো আইডিয়া হবে। আপনি কয়েকটা পেপার যখন পাস করবেন আপনার অটোমেটিক একটা কনফিডেন্স চলে আসবে। আমি আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স যদি বলি, আমি পার্ট 2 তে যাওয়ার আগে টোটাল ৭ টা পেপার পাস করে গেছি। সো আমি জানি এসএসসি এর পড়াশোনাটা কিভাবে পড়তে হবে। এসএসসি এর কনসেপ্টগুলা কিভাবে ক্লিয়ার করতে হয়। কোন ওয়েবসাইট থেকে আমি ইনফরমেশন পেতে পারি, কিভাবে আমি অ্যাপ্রোচ করব, কিভাবে এক্সামে দিতে হয়, কিভাবে এক্সামের এনভায়রনমেন্টটা কেমন থাকে। ঠিক আছে? সবকিছু আমি জানি। সো আমার জন্য পার্ট 2 তে যে পাস করাটা তুলনামূলকভাবে অনেক ইজি হয়ে গিয়েছে। ঠিক আছে? পার্ট 2 তে টোটাল ৬ টা পেপার আছে। আমার ৮ অ্যাটেম্প্ট লাগছে আমার পার্ট 2 কমপ্লিট করতে। আমি জাস্ট ২ বার ফেল করেছিলাম। ঠিক আছে? সো এটাই। আপনি যদি চান আপনি তাহলে আ এক্সামশন নিয়ে শুরু করতে পারেন। কিন্তু হ্যাঁ, অনেক অ্যামাউন্ট অফ স্টুডেন্ট আপনার ঝরে যায় আগেই। ঠিক আছে? সো এরকম ক্ষেত্রে আপনার খরচ হয়তো একটু বেশি হবে এটা ট্রু। কিন্তু আমি তাও সাজেস্ট করব যে আপনারা যদি চিন্তা ভাবনা করে দেখেন যে আপনি যদি পার্ট 1 এর কয়েকটা পেপার আগে যদি কমপ্লিট করেন, করার পরে যদি আপনি এক্সামশন না নিয়ে আপনি যদি ওগুলা পাস করে পার্ট 2 তে যান, মোস্ট প্রবাবলি ইন লঙ্গার রান এ আপনার এসিসিএ কমপ্লিট করাটা অনেক ইজিয়ার হবে অ্যান্ড আপনার জার্নিটা অনেক সহজ হওয়ার কথা। ঠিক আছে? এখন এটা আপনার ব্যাপার। আমার দায়িত্ব ছিল আপনাকে এই জিনিসটা একটু ক্লিয়ারলি বুঝায় দেওয়া। আমি বুঝায় দিলাম। এখন আপনি যেটা ডিসিশন নিবেন সেটা আপনার ব্যাপার। ওয়েল এবার তাহলে আমরা আসি এক্সামশনটা নিয়ে। ঠিক আছে? তাহলে এক্সামশনের ব্যাপারে আমি অনেক ক্ষেত্রেই 100% সিওর না। কারণ এটা হলো এসিসিএ বাংলাদেশ ডিসাইড করে অ্যান্ড আমি এসিসিএ বাংলাদেশের সাথে ডিরেক্টলি কোনোভাবে লিঙ্কড না। সো এই কারণেই হলো আমি যতটুকু ইনফরমেশন পেরেছি সেটা আপনাদেরকে দিব। বাট তারপরও আমি আপনাদেরকে সাজেস্ট করব যে এসিসিএ বাংলাদেশের সাথে একবার কনসাল্ট করে নিতে। তো এখন যদি আমি আসি ১ম আ সেট অফ স্টুডেন্টদের ক্ষেত্রে সেটা হলো যে যাদের ব্যাকগ্রাউন্ড আপনার এইচএসসি, এ লেভেলস বা যারা সায়েন্স বা আর্টস থেকে এসেছে বা অনেকেই আছে যে আপনার স্টাডি গ্যাপ গিয়েছে। ঠিক আছে? তো এরকম ক্ষেত্রেও স্টুডেন্টরা চাইলে এসিসিএ শুরু করতে পারে। এটা একটা এসিসি এর ভালো দিক যে সবাইকে এট লিস্ট একটা চান্স দেয় তাদের নিজের ক্যারিয়ারটাকে আরেকবার স্টার্ট করার। সো এরকম স্টুডেন্টদের ক্ষেত্রে সাধারণত আমার জানা মতে কোনো ধরনের এক্সামশন দেওয়া হয় না। তাকে একবারে ফাউন্ডেশন লেভেলের FA1, MA1 এই ২ টা পেপার থেকেই শুরু করতে হবে। ঠিক আছে? এখন তাহলে আমরা আসি এক্সামশন ক্যালকুলেটর নিয়ে। তো এখানে এসিসি এর ওয়েবসাইটে একটা এক্সামশন ক্যালকুলেটর আছে। এটার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনারা এখান থেকে নিজেরাই চাইলে এক্সামশনটার ব্যাপারে জানতে পারবেন। আপনার ভার্সিটির নাম দিয়ে সার্চ দিলে মোস্ট প্রবাবলি আপনি খুঁজে পাবেন ইনফরমেশন। আমি যখন আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখায় দিচ্ছি যে জিনিসটা কিভাবে কাজ করে। ১ম এ আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনাকে এখানে আপনার ইনস্টিটিউশন বা ভার্সিটির নামটা দিতে হবে। আর আপনার কান্ট্রি বা রিজিয়নটা যেটা আছে সেটা আপনাদেরকে দিতে হবে। ঠিক আছে? তো আমি ১ম এ একটা প্রাইভেট ইউনিভার্সিটি দিয়ে সার্চ দেই। সো আমি নর্থ সাউথ ইউনিভার্সিটি লিখেছি। বাংলাদেশ দিয়ে সার্চ দিলাম। তো এখানে বেশ কয়েকটা অপশন এসেছে। এর মাঝখান থেকে আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিকে সিলেক্ট করলাম। করার পরে এখানে আমাকে জানতে চাচ্ছে যে আমার গ্র্যাজুয়েশন ইয়ার কবে বা লাস্ট কবে স্টাডি করেছি। সো আমি কথার কথা ২০২০ সাল দিয়ে রাখছি। দিয়ে আমি এখানে নেক্সট এ ক্লিক করলাম। এরপরে এখানে যদি আপনারা দেখেন তাহলে এখানে দেওয়া আছে ক্যান ফাইন্ড ইওর কোয়ালিফিকেশন। তো পাবলিক ২ টা ইউনিভার্সিটি দিয়ে আমি সার্চ দিয়েছিলাম। ঢাকা ইউনিভার্সিটি আর জাহাঙ্গীরনগর। এখানে ওদের অটোমেটেড কিছু কোর্স দিয়ে দেওয়া ছিল। কিন্তু এখানে যেহেতু অটোমেটেড ভাবে কোনো কোর্স দেওয়া নাই, আমি এখানে নিচে যে আপনার শো মোর কোয়ালিফিকেশনস অপশনটা আছে, এখানে আমি চলে যাব। এখানে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনার কোয়ালিফিকেশন সম্বন্ধে জানতে চাচ্ছে যে আপনি কোন স্টেজে পড়াশোনাটা করেছেন।
তো এখানে আমি সিলেক্ট করব হলো কমপ্লিট ব্যাচেলার্স ডিগ্রি 4 ইয়ার্স বাট লেস দ্যান 5 ইয়ার্স। তো আমি এখানে মাস্টার্স দিয়েও একইভাবে সার্চ করে দেখেছি। আমি দেখেছি ওরকমভাবে কোনো সেরকম ডিফারেন্স আমার চোখে পড়ে নাই। সো মোস্ট প্রবাবলি আপনার বিবিএ বা মাস্টার্সের মধ্যে খুব একটা পার্থক্য নাই এক্সামশন ব্যাপারে। তো যাই হোক, আমি এটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পর বাম সাইডে আমরা যদি দেখি আমাদেরকে এখানে মেজর সিলেক্ট করতে বলছে, ঠিক আছে? আমি ১ম এ ফাইনান্স দিয়ে সার্চ দিয়েছিলাম। ফাইনান্স দিয়ে সার্চ দেওয়ার পরে যেটা দেখলাম তারা আমাকে বলছে যে F1 থেকে F3 পর্যন্ত এই পেপারগুলার জন্য আপনি ACCA তে এক্সামশনটা পাবেন, ঠিক আছে? এছাড়াও আপনি দেখেন পাশে আরেকটা অপশন আছে ফাউন্ডেশন ইন অ্যাকাউন্টেন্সি, এটাকে আমরা FIA বলি। তো FIA তে যাওয়ার পর দেখলাম যে আপনার পার্ট 1 এর সবগুলাই আপনার বলতে গেলে আ আপনাকে এক্সামশনটা দিয়ে দিচ্ছে, ঠিক আছে? যদি যদি আপনি ফাইন্যান্সে পড়াশোনা করেন তাহলে আপনি পুরো পার্ট 1 টা আপনার এক্সামশন পেয়ে যাবেন, ঠিক আছে? এখন আমরা তাহলে আরেকবার বাম দিকে তাকাই। এখানে যদি এরকম হয়ে থাকে যে আপনি আ অ্যাকাউন্টিং ফাইন্যান্সে না করে অন্য কোনো সাবজেক্টে পড়ছেন, কথার কথা হয়তো জেনারেল বিজনেস ম্যানেজমেন্টে পড়ছেন হয়তো, ঠিক আছে? সো আমি ম্যানেজমেন্ট দিয়ে সার্চ দিয়ে দেখলাম। ম্যানেজমেন্ট দিয়ে সার্চ দেওয়ার ক্ষেত্রে যেটা দেখলাম সেটা হলো যে শুধুমাত্র আপনাকে একটা পেপারে এক্সামশন দেওয়া হবে। সেটা হলো F1 পেপার, ঠিক আছে? সো FIA তেও দেখাচ্ছে একই জিনিস যে আপনি শুধুমাত্র F1 পেপারে এক্সামশন পাবেন। সো মোস্ট প্রবাবলি আপনাকে ওই ফাউন্ডেশন লেভেলের পেপারগুলাও কমপ্লিট করে তারপর আপনার ACCA জার্নিটা শুরু করতে হবে, ঠিক আছে? এখন আমরা তাহলে আসি যে অ্যাকাউন্টিং মেজর যদি হয়ে থাকে তাহলে কি আরো একটু বেনিফিট পাওয়া যাবে কিনা? সো অ্যাকাউন্টিং নেওয়ার ক্ষেত্রে আমি যেটা দেখলাম যে এখানে আপনার আ পার্ট 1 এর পাশাপাশি পার্ট 2 র F4 পেপার পর্যন্ত আপনি এক্সামশনটা পেতে পারবেন। সো অ্যাকাউন্টিংরা একটু বেশি বেনিফিট পেয়ে থাকে, ঠিক আছে? এখন তাহলে এটা তো প্রাইভেট ইউনিভার্সিটি গেল। আপনি সেম ওয়েতে আপনার ইউনিভার্সিটির নাম দিয়ে সার্চ দিয়ে দেখতে পারেন। এখন আমরা আসি তাহলে পাবলিক ইউনিভার্সিটি নিয়ে। তো ঢাকা ইউনিভার্সিটিকে এবার আমি চুজ করলাম। ঢাকা ইউনিভার্সিটিকে চুজ করার রিজনটা যেটা হলো সেটা হলো আমি যতদূর শুনেছি যে ACCA এর কারিকুলামের সাথে নাকি ঢাকা ইউনিভার্সিটির কারিকুলাম যথেষ্ট মিলে। এই কারণে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা একটু বেশি এক্সামশন পেয়ে থাকে ACCA করার ক্ষেত্রে, ঠিক আছে? সো আমি এখন যেটা করলাম আমি সার্চ দিলাম। সার্চ দিয়ে আমি ঢাকা ইউনিভার্সিটি সিলেক্ট করলাম। আর সাল একইভাবে ২০২০ দিলাম। এখন আপনি দেখেন ইনাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে আ অটোমেটেড ভাবেই আপনার কোর্সগুলা চলে এসেছে। ঠিক আছে? যেটা কিন্তু আমরা নর্থ সাউথ ইউনিভার্সিটির ক্ষেত্রে পাইনি। তো আমি ১ম এ আরকি এখানে বিবিএ ইন এআইএস এর উপর সিলেক্ট করলাম। দেখি যে এখানে কি আসে। তো এখানে যে দেখাচ্ছে যে আপনি ১ম ৩ টা পেপারে তো আপনি পাচ্ছেনই এক্সামশন। 4th যে পেপারটা আছে F4 এটার ক্ষেত্রে আপনি এক্সামশন পাবেন কন্ডিশনের উপরে। যদি আপনি এই মডিউলগুলা কমপ্লিট করে থাকেন, যেখানে দেওয়া আছে যে কয়েকটা মডিউল, এগুলো যদি কমপ্লিট করে থাকেন only then আপনি F4 পেপারটাও এক্সামশন পাবেন। ঠিক আছে? তো এখন সত্যি কথা বলতে আমার বিবিএ নিয়ে খুব একটা আইডিয়া নাই। কারণ আমি এইচএসসির পরে অ্যাডমিশন টেস্টও দেই নাই। আমি ডিরেক্ট এসএসসি শুরু করছি। সো আমার এই সাইডে নলেজটা কম আছে। এজন্য আমি কমপ্লিটলি সিওর না যে আ বিবিএ এর মাঝে এআইএস টা কি জিনিস অ্যান্ড অন্যান্য মেজর অ্যাকাউন্টিং ফাইন্যান্স এর জিনিসটা প্রপারলি ঠিক কিভাবে কাজ করে, এটা নিয়ে আমার সত্যি কথা বলতে আমার খুব একটা আইডিয়া নাই। সো এই কারণেই হলো আমি আবার নিচে শো মোর কোয়ালিফিকেশনস এর উপর ক্লিক করে দেখলাম যে এখানেও ওরকমভাবে মেজর সিলেক্ট করার অপশনস আছে। তো আমি আবার এবার অ্যাকাউন্টিং মেজরে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর যেটা দেখলাম যে এবার এখানে দেখাচ্ছে যে F4 পেপার পর্যন্ত আপনার কনফার্মড আপনাকে এক্সামশন পাবেন। এখানে আপনি আরো ২ টা পেপার এক্সামশন পেতে পারেন। F5, F6 যদি আপনি কন্ডিশনালি আপনি হলো এই মডিউলগুলা কমপ্লিট করে থাকেন, তাহলে হলো আপনি F5, F6 এই ২ টা পেপারও সাথে আপনি এক্সামশনটা পাবেন। ঠিক আছে? তো আমি এর সাথে আপনার ফাইন্যান্সটাও চেক করে দেখেছি। ফাইন্যান্সের ক্ষেত্রে যেটা হচ্ছে যে F4 পেপারটা আপনি কনফার্ম পাচ্ছেন না। এখানে আপনার ওইটাও আগের বারের মতনই আপনার কন্ডিশনার মধ্যে পড়ে আসতেছে যে কিছু মডিউল কমপ্লিট করলে আপনি তখন পাবেন। আমি জাস্ট এখানে আলাদা করে আরেকটা স্লাইড শো করলাম না। জাস্ট অ্যারো দিয়ে আপনাকে বুঝায় দিলাম যে F4 পেপারটাও আপনার এই কন্ডিশনের মধ্যেই চলে আসবে। ঠিক আছে? তো এখন ঢাকা ইউনিভার্সিটির আরো কিছু প্রোগ্রাম আছে। এমপিএফ আছে, এমপিএ আছে। তো এগুলা যদি কেউ কমপ্লিট করে থাকে তাহলে তার ক্ষেত্রে এক্সামশনটা কি হবে সেটা যদি আমরা দেখি, তাহলে এরকম ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে এখানে F3 পর্যন্ত তো কনফার্মড আছেই। আপ টু F9 পর্যন্ত একটা স্টুডেন্ট আপনার এক্সামশন পেতে পারবে। তার মানে যদি একজন এমপিএফ কমপ্লিট করে থাকে বা এমপিএ কমপ্লিট করে থাকে,
তাহলে সে আপনার পার্ট 2 পুরাটা পর্যন্ত এক্সেমশন পেতে পারবে। ঠিক আছে? যদি সে আপনার এই মডিউলগুলা কমপ্লিট করে থাকে অবশ্যই। ঠিক আছে? সো এটা তো গেল হইলো আপনার, তাহলে আপনারা বুঝতেই পারতেছেন যে ঢাকা ভার্সিটির স্টুডেন্টরা অবভিয়াসলি অন্যান্য ভার্সিটির স্টুডেন্টদের চাইতে বেশি বেনিফিট পাচ্ছে এক্সেমশনের ক্ষেত্রে। ঠিক আছে? তো এরপরে যদি আমি আসি, তাহলে এরপরে আমি আসবো লাস্টের পড়াশোনাটা নিয়ে, সেটা হলো যে আপনার চার্টার্ড অ্যাকাউন্টেন্সি। সো অনেকেই আছে যে হয়তো আপনার আইসিএবি থেকে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি কমপ্লিট করেছে বা পার্ট পার্ট কমপ্লিট করেছে। তো এখন তারা হয়তো এসিসি এটাও সাথে করে রাখতে চাচ্ছে। ঠিক আছে? তো তাদের ক্ষেত্রে কি হবে? সো আমি একইভাবে তাদের নাম দিয়ে সার্চ দিয়েছি। দেওয়ার পরে যেটা হয়েছে যে সেটা আমি যেটা দেখলাম সেটা হলো এখানে সামহাউ ২০২০ সাল সিলেক্ট করা যায় না। কেন যায় না? আই ডোন্ট নো। ১৯ সাল পর্যন্ত সিলেক্ট করা যায়। সো আমি ১৯ সাল নিয়ে সিলেক্ট করেছি। তো এখানে আরকি ২ টা অপশন ওনারা দিয়েছে। একটা হলো যে ফুল কোর্স কমপ্লিট করে ফেলেছে, আরেকটা হলো পার্ট কমপ্লিশন আছে। ঠিক আছে? তো আমি পার্সোনালি কোনো ধরনের পার্থক্য খুঁজে পাই নাই এই ২ টার মাঝখানে। তো এখানেও একইভাবে আপনার এমপিএফ প্রোগ্রামের মতোই আমরা যদি দেখি, তাহলে এখানে আপনার ৩ টা পেপার আপনি কনফার্মড পাচ্ছেন এক্সামশন। আর পার্ট 2 র যে ৬ টা পেপার আছে, এই ৬ টাই আপনি এক্সামশন পুরোপুরি পেতে পারেন, যদি আপনি এই মডিউলগুলা কমপ্লিট করে থাকেন। ঠিক আছে? সো এভাবেই আপনি যদি আম আ সার্চ দিয়ে দেখেন আপনার ইউনিভার্সিটি দিয়ে, তাইলে খুব সম্ভবত আপনি জেনে নিতে পারবেন যে আপনি এক্সাক্টলি কতগুলা পেপার এক্সামশন পেয়ে যেতে পারেন। ঠিক আছে? সো হোপফুলি আমি আপনাদেরকে হেল্প করতে পেরেছি বুঝাতে যে এক্সামশনের জিনিসটা কিভাবে কাজ করে। কিন্তু তারপরও আমি আপনাদেরকে বলব যে আপনারা ACCA বাংলাদেশের সাথে ডিরেক্টলি কমিউনিকেট করে দেখতে পারেন এটার ব্যাপারে। কারণ এক্সামশন রিলেটেড আইডিয়া আমার সত্যি কথা বলতে কম অনেক। কারণ আমি নিজে যেহেতু এক্সামশন নেই নাই, অ্যান্ড আমার বেশিরভাগ আ ফ্রেন্ড যারা আছে, তারা এরকমভাবে এক্সামশন পেয়ে আসে নাই। সো আ আমার বেশিরভাগ ফ্রেন্ডই বলতে গেলে আপনার হলো একবারে পার্ট 1 থেকে স্টার্ট করেছে এরকম। সো সো এরকমভাবে আমার আরকি এক্সামশন নিয়ে খুব একটা মানুষের সাথে কথা বলাও হয় নাই। ঠিক আছে? সো আপনারা চাইলে ACCA বাংলাদেশের সাথে কথা বলে কনফার্ম হয়ে নিতে পারেন এই ব্যাপারগুলাতে। আর আমি আপনাদেরকে সাজেস্ট করব না যে হলো আপনারা মেইল করে তাদের সাথে কমিউনিকেট করেন। কারণ গত মাসে আমার এক ফ্রেন্ড হলো এসিসিএ করতে চাচ্ছে। সে হলো আরকি তার ডিটেইলস দিয়ে আরকি মেইল করেছিল এসিসিএ বাংলাদেশকে। বাট আনফরচুনেটলি এখন পর্যন্ত সে কোনো রেসপন্স পায়নি। সো মোস্ট প্রবাবলি আপনার এসিসিএ বাংলাদেশকে আপনার ডিরেক্টলি ফোন দিতে হবে বা হয়তো তাদের অফিসে ভিজিট করতে হবে, এটার সম্বন্ধে জানার জন্য যে আপনি এক্সাক্টলি কতগুলা পেপারের এক্সামশনটা পেয়ে থাকতে পারবেন। ঠিক আছে? সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।